আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি অনার্স শ্রেণীর নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফল দাম প্রভাব এই বিষয়ের উপরে গত ক্লাসে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে হিগসের বিশ্লেষণ আলোচনা করেছি। এখন নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবের বিশ্লেষণ হিগসের বিশ্লেষণের মাধ্যমে করছি। হিগসের বিশ্লেষণে নিকৃষ্ট দ্রব্য ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তক প্রভাব এবং ঋণাত্মক আয় প্রভাব, যার সম্মিলিত ফল ধনাত্মক দাম প্রভাব। নিকৃষ্ট দ্রব্য হচ্ছে এমন একটি দ্রব্য যে দ্রব্যের পরিবর্তক প্রভাব ধনাত্মক, কিন্তু ভোক্তাকে তার প্রকৃত আয় ফিরিয়ে দেওয়া হলে সে ওই আয় দ্বারা সে হ্রাসকৃত দ্রব্যটি না অধিক ক্রয় করে, সে অন্য দ্রব্য বেশি ক্রয় করে থাকে। অর্থাৎ যে দ্রব্যের দাম হ্রাস পেয়েছে সেই দ্রব্য সে ক্রয় কমিয়ে দেয়। বিষয়টি একটু বিস্তারিত রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করলে তোমাদের বিষয়টি পরিষ্কার হবে। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে, ও হচ্ছে মূল বিন্দু, আর ভূমি অক্ষে দেখানো হয়েছে এক্স দ্রব্য। দুটি দ্রব্যের যে ক্রয় সমন্বয় নির্দেশক যে বাজেট রেখা, সেটি হচ্ছে এ এবং বি রেখা। এই বাজেট রেখা দ্বারা দুটি দ্রব্যের ক্রয়ের সামর্থ্য নির্দেশ করছে। অর্থাৎ ভোগকারীর আয় দ্বারা যদি সকল আয় দ্বারা ওয়াই দ্রব্য কেনা হয়, তাহলে সর্বোচ্চ ও এ পরিমাণ ওয়াই দ্রব্য ক্রয় করতে সক্ষম হয় ভোগকারী, এবং ভোগকারীর সকল আয় দ্বারা যদি এক্স দ্রব্য ক্রয় করা হয়, তাহলে ভোগকারী এক্স দ্রব্য ও বি পরিমাণ ক্রয় করতে সক্ষম হয়। তার মানে এ বিন্দু হচ্ছে শুধুমাত্র ওয়াই দ্রব্য ক্রয় করে থাকে, বি বিন্দু হচ্ছে শুধুমাত্র এক্স দ্রব্য ক্রয় করতে সক্ষম হয়। এর মাঝামাঝি যে অসংখ্য বিন্দু রয়েছে, এই বিন্দুর সমন্বয়গুলো হচ্ছে কিছু ওয়াই দ্রব্য কিছু এক্স দ্রব্য ক্রয় করতে সামর্থ্য হয়। তাহলে এ বি রেখাটি হচ্ছে বাজেট রেখা, যে বাজেট রেখার মাধ্যমে ভোগকারীর দুটি দ্রব্যের ক্রয় সামর্থ্য নির্দেশ করে। বাজেট রেখার সাথে এই যে IC1 অর্থাৎ ইনডিফারেন্ট কার্ভ 1 রেখাটি ই বিন্দুতে স্পর্শক হয়, ফলে ই বিন্দুতে ভোগকারীর যে ভারসাম্য সর্বোচ্চ উপযোগ লাভের যে দুটি শর্ত, সেই দুটি শর্তই পূরণ হয়, ফলে ই বিন্দুতে ভোগকারী ভারসাম্য লাভ করে। তো ই বিন্দুতে ভোগকারীর প্রাথমিক যে ভারসাম্য, সেই প্রাথমিক ভারসাম্যে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ হচ্ছে ও এফ এবং ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ হচ্ছে এফ ই। এখন এক্স দ্রব্যের দাম যদি হ্রাস পায়, তাহলে বাজেট রেখাটি এ বি বাজেট রেখাটি ভূমি অক্ষের দিকে স্থানান্তরিত হয়ে এ বি ওয়ান রেখায় পরিণত হয়। এক্ষেত্রে ওয়াই দ্রব্যের দাম যেহেতু স্থির রয়েছে, তাই এ বিন্দু থেকে বাজেট রেখা স্থানান্তরিত হয়নি, শুধুমাত্র এক্স অক্ষে এক্স দ্রব্যের ক্ষেত্রে বাজেট রেখাটি ও বি থেকে ও বি ওয়ানে স্থানান্তরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে নতুন যে বাজেট রেখা এ বি ওয়ান,
এক্স দ্রব্যের দাম হ্রাসের ফলে এই রেখাটিকে সমান্তরাল করে সিডি রেখা অঙ্কন করা হবে। কেন? যে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ভোগকারীর প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে, ফলে এই প্রকৃত আয় হ্রাস করা প্রয়োজন পরিবর্তক প্রভাব জানার জন্য। তাই AB1 রেখার সমান্তরাল করে সিডি রেখাটি অঙ্কন করা হয়েছে। দেখো সিডি রেখাটি এমনভাবে অঙ্কন করা হয়েছে যা পূর্বের নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে, পূর্বের নিরপেক্ষ রেখার কোনো বিন্দুতে স্পর্শ করে এমনভাবে বাজেট রেখা কমিয়ে আনতে হবে। অর্থাৎ AB1 বাজেট রেখাটি এমনভাবে সমান্তরাল করে অঙ্কন করতে হবে ভিতরের দিকে, যেহেতু দ্রব্যের দাম এক্স দ্রব্যের দাম হ্রাস পেয়েছে তা যেন পূর্বের নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে। এটি হচ্ছে হিগসের বিশ্লেষণ। সেই হিসেবে নতুন যে ভারসাম্য বিন্দু সে এফ বিন্দুতে ভারসাম্য লাভ করে, অর্থাৎ এফ বিন্দুতে ভোগকারী সর্বাধিক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে সে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় তার পরিবর্তক প্রভাবের কারণে দেখো তার ভোগের পরিমাণ ই বিন্দু থেকে এফ বিন্দুতে চলে এসেছে, ফলে তার এখন এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ও এফ থেকে ও এফ ওয়ানে বৃদ্ধি পেয়েছে। এইটুকু হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট বা পরিবর্তক প্রভাব, অর্থাৎ এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ভোগকারী এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের তুলনায় অধিক পরিমাণে এক্ষেত্রে ক্রয় করছে, অর্থাৎ এক্ষেত্রে সে ই সংমিশ্রণ থেকে এফ সংমিশ্রণে ভোগ করে তৃপ্তি অধিক, একই পরিমাণ তৃপ্তি কিন্তু এফ বিন্দু সে পছন্দ করছে। যেহেতু এটি একই নিরপেক্ষ রেখা, কাজেই এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ভোগকারীর যে উৎপাদন, ভোগকারী যে ভোগ সমন্বয় সেটি ই বিন্দু থেকে এফ বিন্দুতে সে ভোগ করছে, ফলে সে এক্ষেত্রে তৃপ্তি ভোগ করতেছে, অর্থাৎ এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় সে তার ভোগের সমন্বয় পরিবর্তন করেছে, কিন্তু এক্ষেত্রে তার নিরপেক্ষ রেখা একই নিরপেক্ষ অবস্থান করায় তার ভোগের তৃপ্তি একই মতো রয়েছে, পূর্বের তুলনার মতোই রয়েছে। এটি হিগসের বিশ্লেষণ। এখন যদি ভোগকারীকে তার আয়, প্রকৃত আয় আবার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সে পূর্বের যে বাজেট রেখা AB1 লাল রঙের যে বাজেট রেখা সেই বাজেট রেখায় সে পৌঁছাবে। এখন তার ভোগের পরিমাণ যদি দেখো তার এই যে এই ক্ষেত্রে যে আমরা পূর্বে যেটা জানলাম, অর্থাৎ F1 হলো তাহলে পরিবর্তক প্রভাব। এই পরিবর্তক প্রভাবটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ভোগকারী এক্স দ্রব্য পূর্বের তুলনায় অধিক পরিমাণে ক্রয় করছে, অর্থাৎ OF এর স্থলে OF1 এ ভোগ করছে, এবং ওয়াই দ্রব্যের ভোগ হ্রাস পেয়েছে। ওয়াই দ্রব্যের ভোগ আগে ছিল FE, বর্তমানে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ওয়াই দ্রব্যের ভোগ F1 F পর্যন্ত হয়েছে, অর্থাৎ ই বিন্দু থেকে এফ বিন্দুতে স্থানান্তরিত হওয়ায় ওয়াই দ্রব্যের ভোগ হ্রাস পেয়েছে, এক্স দ্রব্যের ভোগ বৃদ্ধি পেয়েছে। এখন তাকে তার আয় ফিরিয়ে দেওয়ায় সে লাল রঙের যে AB1 বাজেট রেখায় পৌঁছাবে, ফলে সে যদি এই নিরপেক্ষ রেখা অর্থাৎ ইনডিফারেন্ট কার্ভ 2 তে অর্থাৎ IC2 তে অবস্থান করে, তাহলে এই বাজেট রেখায় অর্থাৎ AB1 বাজেট রেখার সাথে জি বিন্দুতে যে স্পর্শক হয়েছে, এক্ষেত্রে ভোগকারী ভারসাম্য লাভ করবে এবং সর্বাধিক তৃপ্তি ভোগ করবে। এক্ষেত্রে যা হয়েছে তা হচ্ছে ভোগকারীর প্রকৃত আয় ভোগকারীকে ফিরে দেওয়ায় সে এক্স দ্রব্যর ভোগ কমিয়ে দিয়েছে, অর্থাৎ
পূর্বে যে F বিন্দুতে যে ভোগকারীর ভোগ ছিল তা থেকে সরে এসে G বিন্দুতে ভোগ করছে, অর্থাৎ X দ্রব্যের ভোগ হ্রাস করেছে এবং Y দ্রব্যের ভোগ বৃদ্ধি করেছে। তাহলে এই যে F বিন্দু থেকে G বিন্দুতে X দ্রব্যের ভোগ হ্রাস পাওয়া I কে ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এক্ষেত্রে X এর দ্রব্যের ভোগ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য, অর্থাৎ I প্রভাব এক্ষেত্রে ঋণাত্মক, অর্থাৎ ভোগকারীর I ভোগকারীকে ফিরিয়ে দেওয়া হলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে I প্রভাব হয় ঋণাত্মক, অর্থাৎ ভোগকারীর আয় বৃদ্ধি পেলে সে উক্ত দ্রব্য না ক্রয় করে সে অন্য আরেকটি উৎকৃষ্ট দ্রব্য ক্রয় করে। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে যে কোনো চালের যে মোটা চাল যেগুলোর মূল্য অনেক কম এবং সাধারণত নিম্ন আয়ের লোকেরা, খুবই কম আয়ের লোকেরা ওই চাল ক্রয় করে থাকে। এখন যদি ভোগকারীর আয় বৃদ্ধি পায় তাহলে সে ওই আয় দ্বারা সে একটু উৎকৃষ্ট মানের চাল ক্রয় করার চেষ্টা করে থাকে, ফলে মোটা চাল বা একটু নিম্ন মানের চাল সে ক্রয় না করে সে উৎকৃষ্ট ধরনের চাল সে ক্রয় করে থাকে। এটা বাস্তবে ভোগকারীদের ক্ষেত্রে আচরণ লক্ষ্য করা যায়। তাহলে এই ধরনের দ্রব্যকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য, যে ক্ষেত্রে ভোগকারীর আয় বৃদ্ধি পেলে সে উক্ত দ্রব্য একটি উৎকৃষ্ট মানের উক্ত দ্রব্য ভোগ করে এবং যে পূর্বে যে ধরনের নিম্নমানের দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য ভোগ করত সে দ্রব্যর ভোগ হ্রাস করে। এই নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে তাহলে আয় প্রভাব হয় ঋণাত্মক। দেখো এর ফলে তার ভোগ OF1 থেকে হ্রাস পেয়ে OF2 তে চলে আসে, অর্থাৎ F বিন্দু থেকে আবার G বিন্দুতে চলে আসে। এখানে লক্ষণীয় যে আয় প্রভাব পরিবর্তক প্রভাবের চেয়ে কম, অর্থাৎ ঋণাত্মক আয় প্রভাব পরিবর্তক আয় প্রভাবের চেয়ে কম। এক্ষেত্রে পরিবর্তক প্রভাব আয় প্রভাবের চেয়ে অধিক শক্তিশালী, ফলে ঋণাত্মক আয় প্রভাব পরিবর্তক প্রভাবের চেয়ে কম হওয়ায় সম্মিলিত ফল ধনাত্মক দাম প্রভাব রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে X দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় ভোগকারীর ক্ষেত্রে যে চাহিদা রেখা সেই চাহিদা রেখাটি নিম্নগামী হবে। তাহলে আমাদের এক্ষেত্রে এই যে ঋণাত্মক ইনকাম এফেক্ট, অর্থাৎ F বিন্দু থেকে আবার ভোগ হ্রাস পেয়ে F2 বিন্দুতে চলে এসেছে, ফলে X দ্রব্যের ভোগ হ্রাস করে Y দ্রব্যের ভোগ বৃদ্ধি করা হয়েছে, তাই X দ্রব্যটি হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। তাহলে F1 F2 হলো আয় প্রভাব যা ঋণাত্মক, তবে পরিবর্তক প্রভাব থেকে কম। তো এই উভয়ের সম্মিলিত প্রভাবে দাম প্রভাব হচ্ছে ধনাত্মক এবং সেক্ষেত্রে প্রাথমিক যে বিন্দু ই বিন্দু থেকে সম্মিলিত ফল প্রথমে F বিন্দুতে চলে আসে, তারপরে আবার G বিন্দুতে চলে আসে, ফলে সম্মিলিত ফল হচ্ছে ই বিন্দু থেকে G বিন্দুতে সে তার ভোগ পরিবর্তন করবে। ফলে দেখা গেল যে X দ্রব্যের ভোগ বৃদ্ধি পায়, X দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় এবং Y দ্রব্যের ভোগও বৃদ্ধি পায়। তাহলে দেখা গেল দাম প্রভাব এক্ষেত্রে ধনাত্মক। বিষয়টি নিশ্চয়ই বুঝেছ। তাহলে আমরা দেখলাম সাবস্টিটিউশন এফেক্ট হচ্ছে পজিটিভ এবং তা ইনকাম এফেক্ট থেকে বেশি। ইনকাম এফেক্ট হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ আয় প্রভাব হচ্ছে ঋণাত্মক। সম্মিলিত ফল হলো প্রাইস এফেক্ট বা দাম প্রভাব ধনাত্মক, ফলে দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদা রেখা এক্ষেত্রে
ঋণাত্মক ঢালের হয়। আমরা আগামী ক্লাসে এই নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে আমরা স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কেমন হয় তা দেখাবো। এখন আমি আলোচনা করছি ঋণাত্মক আয় প্রভাব, যা পরিবর্তক প্রভাব থেকে অধিক হয়, যার ফলে ঋণাত্মক দাম প্রভাব হয়। ফলে এই ধরনের দ্রব্য, এই ধরনের ভোক্তা, এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে আচরণ হয়ে থাকে, অর্থাৎ সেই ধরনের দ্রব্যটি হচ্ছে গিভেন দ্রব্য। অর্থনীতিবিদ গিভেন এই দ্রব্যের ক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ করেছেন যে ধরনের দ্রব্য ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাব পরিবর্তক প্রভাব থেকে শক্তিশালী হয়। ফলে দাম কমলে এই দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাব পরিবর্তক প্রভাবের চেয়ে শক্তিশালী হওয়ায় দ্রব্যটির দাম কমলে তার চাহিদার পরিমাণ কমে যায়। ফলে চাহিদা রেখাটি স্বাভাবিক আকৃতির চাহিদা রেখা হয় না, বা ঋণাত্মক ঢালের চাহিদা রেখা হয় না, বা বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা হয় না, বরং চাহিদা রেখাটি হয় ঊর্ধ্বগামী। আমরা আগামী ক্লাসে তা আলোচনা করব। এখন আমরা দেখব ঋণাত্মক আয় প্রভাব কিভাবে পরিবর্তক প্রভাবের থেকে অধিক হলে ঋণাত্মক দাম প্রভাব হয় তা ভাগ ভাগ করে বিশ্লেষণ করছি। দেখো চিত্রে এটি হচ্ছে লম্ব অক্ষ ওয়াই দ্রব্য ও হচ্ছে মূল বিন্দু, এবং এক্স দ্রব্য হচ্ছে ভূমি অক্ষে। প্রাথমিক বাজেট রেখা হচ্ছে এ বি, প্রাথমিক যে নিরপেক্ষ রেখা ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, যেখানে বাজেট রেখার সাথে নিরপেক্ষ রেখা স্পর্শক হয়েছে। ফলে এখানে ভোগকারী সর্বাধিক তৃপ্তি লাভ করছে এবং ভোগকারীর উভয় শর্ত পূরণ হয়েছে। ফলে তার প্রাথমিক ভোগের পরিমাণ ও এফ, অর্থাৎ এক্ষেত্রে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ ও এফ এবং ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ হচ্ছে এফ ই। এখন এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় বাজেট রেখাটি স্থানান্তরিত হয়ে এ বি ওয়ানে পৌঁছায়। ফলে তার প্রকৃত আয় বৃদ্ধি পায়। এখন এই প্রকৃত আয় বৃদ্ধি পাওয়ায় প্রকৃত আয়কে এমনভাবে হ্রাস করা প্রয়োজন যে এ বি ওয়ান বাজেট রেখার সমান্তরাল করে সিডি বাজেট রেখা অঙ্কন করা হলো। এই সিডি রেখাটি হচ্ছে এ বি ওয়ান রেখার সমান্তরাল রেখা, যা পূর্বের নিরপেক্ষ রেখা অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ 1 এর এফ বিন্দুতে স্পর্শক হয়েছে। ফলে তার নতুন যে ভোগকারীর যে ভারসাম্য বিন্দু এফ বিন্দুতে স্থাপিত হয়। ফলে তার ভোগের বিন্দু ই বিন্দু থেকে এফ বিন্দুতে চলে আসে। ফলে তার এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পায় ও এফ থেকে ও এফ ওয়ানে, এবং এইটুকু হচ্ছে পরিবর্তক প্রভাব অর্থাৎ সাবস্টিটিউশন এফেক্ট। পরিবর্তক প্রভাব ধনাত্মক হওয়ার কারণে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় এক্স দ্রব্যের ভোগ ও এফ থেকে ও এফ ওয়ানে পরিণত হয়, অর্থাৎ তার এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। এখন তাহলে বোঝা গেল যে এফ ওয়ান হলো পরিবর্তক প্রভাব যা ধনাত্মক, অর্থাৎ ই বিন্দু থেকে এফ বিন্দুতে সে তার ভারসাম্য নতুন ভারসাম্য বিন্দু স্থাপিত হবে। এখন যদি ভোগকারীকে তার প্রকৃত আয় ফিরিয়ে দেওয়া হয় এবং সে যদি এক্স দ্রব্যের ক্ষেত্রে যে আচরণ করে তা যদি এরকম হয় যে তার এক্স দ্রব্যের পরিমাণ হ্রাস করে এমন জায়গায় স্থাপিত হয় যে নিরপেক্ষ রেখা 2 তে ইনডিফারেন্স কার্ভ 2 তে তার নতুন ভারসাম্য বিন্দু যদি দেখো জি বিন্দুতে হয়, অর্থাৎ বোঝা গেল যে আয় প্রভাবের কারণে সে উক্ত আয় দ্বারা এক্স দ্রব্য অধিক পরিমাণে ক্রয় করছে না, বরং সে এক্স দ্রব্য ক্রয় না করে সে এক্স দ্রব্যের ভোগ কমিয়ে সে অন্য দ্রব্য ভোগ করছে, অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি ভোগ করছে এবং এক্স দ্রব্যের ভোগ কমিয়ে ফেলেছে। সেক্ষেত্রে দেখা গেল তার যে এফ বিন্দু থেকে জি বিন্দুতে
তার ভোগের এক্স দ্রব্যের ভোগ হ্রাস পেয়েছে কিন্তু ওয়াই দ্রব্যের ভোগ বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো, তাহলে তাকে তার আয় ফিরিয়ে দেওয়া হলে, প্রকৃত আয় ফিরিয়ে দেওয়া হলে সে তার ভোগের পরিমাণ এফ বিন্দু থেকে জি বিন্দুতে নিয়ে আসে, ফলে তার এক্স দ্রব্যের ভোগের পরিমাণ ও এফ ওয়ান থেকে ও এফ টু তে নিয়ে আসে। এই যে তার এক্স দ্রব্যের ভোগ কমিয়ে ফেলা হয়েছে, যা পূর্বে যে পরিবর্তক প্রভাব তার তুলনায় এক্স দ্রব্যের ভোগের হ্রাস বেশি, অর্থাৎ পরিবর্তক প্রভাবে তার এক্স দ্রব্যের ভোগ যতটুকু বৃদ্ধি পেয়েছিল এফ থেকে এফ ওয়ানে, এখন আয় প্রভাবের কারণে তার ভোগের পরিমাণ আবার হ্রাস করা হয়েছে এফ বিন্দু থেকে এফ টু তে, ফলে পূর্বের পরিবর্তক প্রভাবের চেয়ে শক্তিশালী হয়েছে তার আয় প্রভাব। ফলে দেখা যাচ্ছে তার এক্স দ্রব্যের ভোগ প্রাথমিক অবস্থায় যে ই বিন্দুতে ছিল তার তুলনায়ও কমে গিয়েছে। তাহলে এইটুকু হচ্ছে আয় প্রভাব, ইনকাম এফেক্ট, যা ঋণাত্মক, এবং এই ইনকাম এফেক্ট এত বেশি শক্তিশালী যা পরিবর্তক প্রভাবের চেয়েও অধিক। ফলে তার এক্স দ্রব্যের ভোগ সে হ্রাস করে ওয়াই দ্রব্যের ভোগ বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের চিত্রে F1 F2 হলো আয় প্রভাব যা ঋণাত্মক এবং তা পরিবর্তক প্রভাবের চেয়েও অধিক। ওই উভয়ের প্রভাবে F1 যোগ F1 F2 যা ঋণাত্মক আয় প্রভাব সম্মিলিত ফল মাইনাস F2 হলো দাম প্রভাব, যা চিত্রে দেখানো হয়েছে। তাহলে বোঝা গেল যে গিভেন দ্রব্যের ক্ষেত্রে কোনো দ্রব্যের দাম কমলে এই দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাব পরিবর্তক প্রভাবের চেয়ে শক্তিশালী হয়, ফলে দ্রব্যটির দাম কমলে তার চাহিদার পরিমাণ কমে যায়। এই ক্ষেত্রে এই গিভেন দ্রব্যের ক্ষেত্রে ভোগকারীর চাহিদা রেখাটি হয় ঊর্ধ্বগামী, অর্থাৎ স্বাভাবিক চাহিদা রেখা হয় না, সেক্ষেত্রে চাহিদা রেখাটি হয় ধনাত্মক। আমরা জানি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয় বাঁ থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়, কিন্তু গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয় ধনাত্মক, যা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে বিষয়টি নিশ্চয়ই বুঝেছ।